প্রধান উপদেষ্টার ডাকা জরুরি সভা চলছে। আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র ঘোষিত নয়া শুল্ক নীতি আর বাংলাদেশের করণীয় নিয়ে। আজ শেষ হচ্ছে টানা 9 দিনের ছুটি। রাজধানীতে ফিরছে মানুষ, ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছে নগর জীবন। ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল ভারত, বিভিন্ন রাজ্যে বিক্ষোভ। তাদের সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার কৌশল মনে করছেন মুসলমানরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জরুরি সভা চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় যোগ দিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই সভা আহ্বানের কথা জানান। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 15% শুল্ক ছিল। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর 74% শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে 37% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষত পোশাক শিল্পে। দর্শক, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জরুরি সভার সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সভার সবশেষ অবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি তার কাছ থেকে। মিরাজ, সভায় বিশিষ্টজনদের মধ্যে কারা কারা যোগ দিয়েছেন আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কি কোনো তথ্য আছে আপনার কাছে? যেবা আলোচনার বিষয়বস্তু, যেহেতু আমাদের যুক্তরাষ্ট্র হচ্ছে যে আমাদের বাণিজ্যের অন্যতম একটি দেশ, সেই দেশে যেহেতু বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছে, সেই বিষয়ে আসলে এখানে মূলত সিদ্ধান্ত হবে। তবে প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে আগেই জানানো হয়েছে যে বাংলাদেশের যেই রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যেই ভূমিকা রাখছে বা যুক্তরাষ্ট্রে যেই পণ্য রপ্তানি হয় সেই রপ্তানি কমার কোনো আশঙ্কা এতে করে দেখছেন না। এবং প্রধান উপদেষ্টা তিনিও আশা করছেন যে এইখানে রপ্তানি যাতে না কমে, রপ্তানি বাণিজ্য যাতে ঠিক থাকে, সেটি ঠিক রেখে কিভাবে এই পরিস্থিতি আসলে সামাল দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে মূলত বিশিষ্ট নাগরিক, বিশেষজ্ঞ, বিশ্লেষক যারা আছেন অর্থনীতি খাত নিয়ে, যারা কাজ করেন বাণিজ্য নিয়ে, বৈদেশিক বাণিজ্য নিয়ে, তাদের সাথে এই মতামত নেওয়ার জন্য, আলোচনা করার জন্য মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু রুদ্ধদ্বার বৈঠকের পরবর্তীতে হয়তো এ বিষয়ে বিস্তারিত জানা যাবে যে আসলে কি পরিস্থিতি হয় বা সিদ্ধান্তগুলো কি নিতে পারেন এবং কি সিদ্ধান্ত হয়। কারণ হচ্ছে যে এই সিদ্ধান্ত ছাড়া যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রেও যেহেতু এটি একটি বড় প্রভাব ফেলবে এমন আশঙ্কা এরই মধ্যে অনেকেই যেহেতু করছেন, সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা তিনি উদ্যোগ নিয়ে এই বৈঠকটি করছেন এবং সকলের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তটি তিনি নিতে চান। সেই বিষয়ে আসলে বৈঠকটি চলছে। তো যেহেতু বৈঠক চলছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় বৈঠক শেষে নিশ্চয়ই আমরা সেটি জানতে পারবো। তো যেবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তা পর্যালোচনার জন্য একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 6 এপ্রিল শুরু হতে যাওয়া এই আলোচনা চলবে 2 সপ্তাহ ব্যাপী। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এই সফরে IMF এর দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিন 17 এপ্রিল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রতিনিধি দলের আরও একটি বৈঠক হবে। চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তা পর্যালোচনার জন্য IMF প্রতিনিধি দল আজ ঢাকায় এসেছে। অর্থনীতিবিদরা বলছেন IMF এর ঋণ ছাড় রিজার্ভ বাড়বে, একই সাথে এটি অন্য দাতা সংস্থাগুলোকে পজিটিভ বার্তা দেবে। ফের কাছ থেকে যদি পঞ্চম ষষ্ঠ কিস্তির অর্থটি পাওয়া যায়, সেটা আমাদের রিজার্ভ পরিস্থিতি উন্নতি করতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে এবং এই টাকাগুলো আমাদের যেহেতু বাজেটারি সাপোর্ট আকারে, তা এই টাকাগুলো আমরা বিভিন্ন ধরনের যে
বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত বাকি রয়েছে, ডিউ রয়েছে, সেগুলো পেমেন্টের ক্ষেত্রেও এটা আমাদেরকে সহায়তা করবে। তারা যদি বাংলাদেশের পরিস্থিতিটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে যায়, সেটা কিন্তু আমাদের অন্যান্য যে দাতা সংস্থা রয়েছেন, বিশ্বব্যাংক, এডিবি বা দ্বিপক্ষীয় যে সমস্ত দাতা সংস্থা রয়েছে, তারাও ভবিষ্যতে ঋণ দেবার ক্ষেত্রে তুলনামূলকভাবে আরও দ্রুত গতিতে বাংলাদেশের পরিস্থিতিটি ইতিবাচকভাবে মূল্যায়ন করবে। এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। 3 দিন আগে যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক আরোপের পর পাল্টা এই পদক্ষেপ নিল চীনের অর্থ মন্ত্রণালয়। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় জানায় 10 এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক বসবে। যদিও 4 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে বেশ কিছু মাঝারি ও ভারী বিরল মূল্যবান ধাতুর রপ্তানির উপর নিয়ন্ত্রণ কার্যকর করেছে চীন। এগুলোর মধ্যে রয়েছে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, ডার্বিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম প্রভৃতি বিরল মূল্যবান ধাতু। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করেছে চীন। এর আগে গত বৃহস্পতিবার অনেকগুলো দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দিলে তা মোট 54% দাঁড়ায়। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। ভোগান্তি ছাড়াই এবারে ঈদ যাত্রা সম্পূর্ণ হয়, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। এদিকে ঈদের ছুটির পর আজই ঢাকার সড়কে যানবাহনের উপস্থিতি বেড়েছে। এতে নগরী ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। তাই গেল কয়েকদিনের চেয়ে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ আরও বেড়েছে। ব্যস্ততম নগরী ফিরতে শুরু করেছে তার চেনা রূপে। আজকে যেহেতু সরকারি সকল ছুটি শেষ, অফিস আদালত আগামীকাল থেকে খোলা আছে, সেই মোতাবেক কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকামুখী যে মানুষের ঢল, এগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে তাই ফিরতি যাত্রীদের ভিড় আরও বেড়েছে। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে যাত্রাপথে ভিড় কম ছিল। যাওয়ার সময়ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সবকিছু মিলে ভালোই ছিল, আগের চেয়ে অনেক বেটার মনে হয়েছে। রাস্তায় কোনো ছিনতাইয়ের কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আসছে। এবার আসলাম ট্রেনে, টিকিট পাইতেও কোনো ধরনের সমস্যা হয়নি। জাস্ট টাইমে ট্রেনের টিকিটটা পেয়েছি, এমনকি জাস্ট টাইমে ট্রেনও ছেড়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আসতে পেরেছি। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ, গাবতলী, মহাখালী সহ বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। বাবা মার সাথে ঈদ পালন করে আসলাম, অনেক ভালো লাগলো। আমরা আজকে সকালবেলা রওনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, আসার সময় কোনো জ্যাম পাইনি। আমি তো সরকারি একটা জব করি, তাই আমার কালকে আমার সকালবেলা আমার 9টার মধ্যে অফিসে যাইতে হবে। আগামীকাল থেকে কলেজ খোলা, কর্ম শুরু হবে ইনশাআল্লাহ। গত বছর অনেক হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু এই বছর অনেক ভালো হয়েছে আর কি। রাস্তায় কোনো যানজট নেই আর কি, সব কিছু ক্লিয়ার। এবারে অনেক সুস্থ পরিবেশ। ধন্যবাদ ডক্টর ইউনূস স্যারকে, অসংখ্য ধন্যবাদ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মহাষ্টমী স্নান উৎসবের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের টিমকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই স্নানকে ঘিরে নদীর পাড় ঘাটসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে ১৫০০-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী। টহল দিচ্ছে সেনাবাহিনী, নদে রয়েছেন কোস্টগার্ড, নৌবাহিনী সদস্য সহ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি, এবং আমরা এখানে একটা পুণ্য স্নান করে সবাই আপনাদের আপনার পূর্ণ সব সময় থাকতে পারি, এটার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে সম্প্রদায় সমিতির চেষ্টা নেই, এখানে সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। শরীয়তপুরে জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
সকালে উপজেলার বিলাসপুরে ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টানা ৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি। পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি থাকায় ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য। তবে দুই দেশের মধ্যে স্বাভাবিক থাকে যাত্রী পারাপার। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ওপারে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক অপেক্ষায় রয়েছে বন্দরের প্রবেশের। সকালে কার্যক্রম শুরু হওয়ার পর বন্দর দিয়ে প্রবেশ করতে থাকে একের পর এক ট্রাক। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ব্যাটারি পুড়িয়ে কেউ যদি সীসা বের করার চেষ্টা করে পরিবেশ সুরক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিক বায়ু দূষণ সৃষ্টিকারী স্থানসমূহ পরিদর্শন শেষে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে সব কথা বলেন তিনি। উপদেষ্টার কাছে মাতুয়াইল এলাকাবাসীর পরিবেশ দূষণ নিয়ে নানা অভিযোগ করেন। তারা বলেন, সেখানকার ময়লাতে আগুন জ্বালানো হয়, ফলে ধোঁয়ায় দূষিত গন্ধে বাসাবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়ে। এ সময় তারা কয়েকটি স্টিল মিলের ধোঁয়ার বিষয়ে অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। অপেশাদার জেলে চোরা শিকারী মোয়ালদের অদক্ষতাও কিছু অসাধু বন কর্মকর্তার কারণে তিলে তিলে নিঃশেষ হচ্ছে সুন্দরবন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন বারবার পুড়ছে আগুনে। প্রতিরোধে বনের মধ্যে মানুষের অবাধ যাতায়াত বন্ধ সহ আইনের কঠোর প্রয়োগ চান পরিবেশবিদরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডেও তেমন পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। পূর্ব বন বিভাগে 23 বছরে আগুন লেগেছে 30 বার। পুড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা ও বিভিন্ন লতাগুল্ম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 একর বনভূমি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জেলে ও মোয়ালদের ফেলে আসা আগুনেই পড়ে সুন্দরবন। অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক বছর যদি আগুন লাগায় তাহলে বন তো আমাদের থাকবে না, শুধু বন তো সব ধ্বংস হয়ে যাবে। পাতা কই ছাড় দেখেন, এই ফেরি জাল পাতা, এইখানে আগুন লাগে এই জলাকারে খালি জাল মাছ ধরার জন্য। লোকাল মানুষ তারা গরু মহিষ বেশি ছেড়ে দিচ্ছে মালারে। তারা দেখা যাচ্ছে গরু মহিষ ছাড়িয়ে দিলে ওরা বিড়ি তামাক নিয়ে আসে, মাঝে সাথে একটা বিড়ি খাইয়া তামাক ফালাই দিতে পারে, সেই কারণে হইতে পারে। শুকনোর মৌসুমে হলো মধু ভাঙ্গার সিজনটা থাকে, আর একই টাইমে আগুন লাগে। বারবার লাগে, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। এই বিনিময়ে সরকারের লোকেরা খুব চেষ্টা সাহায্য করতে। আমি মনে করি এদেরকে চিহ্নিত করে আইনে আওতায় আনা হবে। পাশাপাশি এর দায় কিন্তু বন বিভাগ এড়াতে পারে না, কারণ বন বিভাগের যারা জনবল রয়েছে এবং তারাও কিন্তু কিছু অসাধু চক্র রয়েছে, তারা কিন্তু এখানে খাল বিল এবং লিজ আকারে দেয় এবং অঘোষিতভাবে, এবং সেই কারণে কিন্তু এই প্রবণতা বেড়ে যাচ্ছে একের পর এক। এই সুন্দরবনকে বাঁচানোর জন্য বা ফায়ার ফাইটিং এর জন্য এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে, এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে বলে আমি মনে করি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টেও মোয়ালদের ব্যবহৃত আগুনের কুণ্ডুলি, জেলেদের সিগারেট এবং দাবদাহকে আগুন লাগার কারণ হিসেবে উল্লেখ করা হয়। সুন্দরবন সংলগ্ন নদী ও খাল খনন, অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় প্রতি 2 কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার বসিয়ে নজরদারি সুপারিশও করা হয়, কিন্তু 2 যুগেও বাস্তবায়ন হয়নি অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সময়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ। 3 জনের তদন্ত কমিটি করা হয়েছে, 3 জনই বন বিভাগের লোক, এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায়। সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশ কর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি, সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে যেন সিপিজি বা বিটিআরটিদের কিছু ভাতা দেওয়া হয়, তারা যেন ভিজিলেন্স থাকে। তারপরে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র যেমন অগ্নি নির্বাপন যন্ত্র আমরা নিব, আমাদের সেই জলযানও নাই, একটা জলযান নাই যে আমরা যে এই অগ্নি নির্বাপন যন্ত্রটা নদীতে নিয়ে যাব।
সেই জলযানেরও একটা অভাব রয়েছে আমাদের কাছে। বনে আগুনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কের সামনে থেকে 1 কেজি 150 গ্রাম স্বর্ণালংকার, বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ 4 চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা বিমানবন্দরে সড়কে চেকপোস্ট পার হবার সময় একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় ওই সিএনজি থেকে 1 কেজি 150 গ্রাম ওজনের স্বর্ণালংকার, 12 কার্টন বিদেশি সিগারেট, 2টি আইফোন ও 2টি ল্যাপটপ সহ 4 জনকে আটক করা হয়। দুবাই থেকে অবৈধভাবে আসা এসব স্বর্ণালংকার দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় চোরা কারবারিরা। স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত বাকিদের বিষয়ে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ভারতের পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, আহমেদাবাদ, চেন্নাই সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, আমরা ওয়াকফ সংশোধনী মানছি না, ওয়াকফ বিল প্রত্যাহার করুন। ভারতীয় মুসলিমদের দাবি করছে, সরকার তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া মাদ্রাসা, কবরস্থান, মসজিদ জমি বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। শুক্রবার জুমার নামাজের পরপরই ভারতীয় মুসলিমরা এই বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামে। গুজরাটের আহমেদাবাদে ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় এই বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর পুলিশকে চড়াও হতে দেখা গেছে। ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে প্রবীণেরা রাস্তায় বসলে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ। জাতীয়ভাবে বিজেপির প্রধান বিরোধী কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ওয়াকফ বিলের তুমুল বিরোধিতা করেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুসলিমদের অধিকার তিনি ক্ষুণ্ণ হতে দেবেন না। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।